ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান আরোহ যুক্তিবিজ্ঞান চতুর্থ অধ্যায় কার্যকারণ পৃষ্ঠা 97। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। কারণ কার্যরূপ ঘটনাটি যার জন্য ঘটে তাকেই বলে কারণ বা কজ। কার্য কারণ যে ঘটনাটি নিঃসৃত হয় তাকেই বলে কার্য বা ইভেন্ট। কার্যকারণ সম্বন্ধ কারণ ও কার্যের সম্পর্ককেই বলা হয় কার্যকারণ সম্বন্ধ বা কজাল রিলেশন। অব্যবহিত পূর্ববর্তী ঘটনা কার্য নামক কোনো ঘটনার ঠিক আগেই যে ঘটনাটি ঘটে তাকেই বলা হয় অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বা ইমিডিয়েট অ্যান্টিসিডেন্ট। অপরিবর্তনীয় ঘটনা যে ঘটনার কোনো পরিবর্তন দেখা যায় না তাকেই বলা হয় অপরিবর্তনীয় ঘটনা বা আনচেঞ্জেবল ইভেন্ট। শর্তহীন ঘটনা যে ঘটনা কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকেই বলা হয় শর্তহীন ঘটনা বা আনকন্ডিশনাল ইভেন্ট। একে শর্ত নিরপেক্ষ ঘটনাও বলা হয়। গুণগত লক্ষণ কারণের গুণ সম্পর্কিত লক্ষণকেই বলা হয় গুণগত লক্ষণ বা কোয়ালিটেটিভ মার্কস। পরিমাণগত লক্ষণ কারণের পরিমাণ সম্পর্কিত লক্ষণ বা বৈশিষ্ট্যকেই বলা হয় পরিমাণগত লক্ষণ বা কোয়ান্টিটেটিভ মার্কস। জাগতিক ঘটনা জগৎ প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাকেই বলা হয় জাগতিক ঘটনা বা ন্যাচারাল ইভেন্টস। বিচ্ছিন্ন ঘটনা ছাড়াছাড়িভাবে থাকা ঘটনাগুলোকেই বলা হয় বিচ্ছিন্ন ঘটনা বা হ্যাপাজার্ড ইভেন্ট। সাপেক্ষ পদ যে পদ কোনো শর্তের উপর নির্ভরশীল তাকেই বলা হয় সাপেক্ষ পদ বা কন্ডিশনাল টার্ম। পরস্পর সম্পৃক্ত একটি পদ বা বিষয়ের সঙ্গে আরেকটি পদ বা বিষয় জড়িত হলে তাকেই বলা হয় পরস্পর সম্পৃক্ত বা ইন্টার রিলেটেড। বস্তুর সংরক্ষণ নীতি এই জগতে সকল বস্তুর পরিমাণ সর্বদা একই থাকে, এর কোনো পরিবর্তন ও বিনাশ নেই। শক্তির সংরক্ষণ নীতি এই জগতে শক্তির পরিমাণ সর্বদা একই থাকে এবং এর কোনো পরিবর্তন ও বিনাশ নেই। শর্ত কারণের এক একটি অংশকেই বলা হয় শর্ত বা কন্ডিশন। সদর্থক শর্ত যে সমস্ত শর্ত উপস্থিত থেকে কারণ সৃষ্টি করে সেগুলোকেই বলে সদর্থক শর্ত বা পজিটিভ কন্ডিশন। নঙর্থক শর্ত যে সমস্ত শর্ত অনুপস্থিত থেকে কারণ সৃষ্টি করে সেগুলোকেই বলে নঙর্থক শর্ত বা নেগেটিভ কন্ডিশন। আবশ্যিক শর্ত যে শর্ত ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না তাকেই বলা হয় আবশ্যিক শর্ত বা নেসেসারি কন্ডিশন। পর্যাপ্ত শর্ত যে শর্তের উপস্থিতিতে ঘটনাটি ঘটে কিন্তু ঘটনাটি ঘটার পক্ষে সেটাই একমাত্র শর্ত নয় তাকেই বলা হয় পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। পর্যাপ্ত আবশ্যিক শর্ত যে শর্ত একই সঙ্গে আবশ্যিক ও পর্যাপ্ত রূপে গণ্য তাকেই বলা হয় পর্যাপ্ত আবশ্যিক শর্ত বা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। তার্কিক অভিমত তর্কবিজ্ঞান সম্মত অভিমতকেই বলা হয় তার্কিক অভিমত বা লজিক্যাল ভিউ। বহু কারণবাদ যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে একই কার্যের বিভিন্ন কারণ আছে সেই মতবাদকেই বলা হয় বহু কারণবাদ বা প্লুরালিটি অফ কজেস। এক কারণবাদ যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে একটি কার্য শুধুমাত্র একটি কারণ থেকেই উদ্ভূত সেই মতবাদকেই বলা হয় এক কারণবাদ বা সিঙ্গল কজেশন। সতর্কবাণী সতর্ক করে দেওয়ার সংকেত বা বাক্যকেই বলা হয় সতর্কবাণী। ভবিষ্যৎবাণী ভবিষ্যতের ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার আশাব্যঞ্জক ইঙ্গিতই হল ভবিষ্যৎবাণী। পৃষ্ঠা 98। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী মার্কস 6। প্রশ্ন 1 কারণ কি কারণের ধারণাটি যথাযথভাবে উল্লেখ করো। উত্তর কারণ আরোহ অনুমান আলোচনার ক্ষেত্রে কারণের আলোচনাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কারণ আরোহ যুক্তির উদ্দেশ্যই হলো একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচনটি প্রতিষ্ঠা করা হয় তা কতগুলি বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তার মূল ভিত্তি কি, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে বা নির্ভর করে আরোহ যুক্তির সিদ্ধান্তটি গঠিত হয়। এই ধরনের প্রশ্নগুলি তাই স্বাভাবিকভাবেই উঠে আসে। এই ধরনের প্রশ্নের উত্তরে বলা যায় যে আরোহ যুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল কার্যকারণের নিয়ম বা ল অফ কজেশন। কারণের ধারণা কার্যকারণ নিয়মের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কারণ বা কজের ধারণাটি উঠে আসে। আমরা যে জগতে বসবাস করি তা হলো অভিজ্ঞতার জগৎ। এই অভিজ্ঞতার জগতে প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে, এর কোনো বিরাম নেই। পর্যায়ক্রমিকভাবে একটি ঘটনার পর আসে আরেকটি ঘটনা এবং তারপর আবার একটি নতুন ঘটনা, অর্থাৎ ঘটনা প্রবাহের মধ্যে কোনো বিরাম নেই। এই সমস্ত ঘটনাকে আপাত দৃষ্টিতে পরস্পর বিচ্ছিন্ন রূপে মনে হলেও এগুলি কিন্তু প্রকৃতপক্ষে পরস্পর বিচ্ছিন্ন নয়। এই সমস্ত ঘটমান ঘটনাগুলির মধ্যে কিছু না কিছু
যোগসূত্র অবশ্যই বিদ্যমান। এই যোগসূত্র রচিত হয় কার্য বা এফেক্ট ও কারণ বা কজের ধারণার মাধ্যমে। সাধারণ মানুষ, বিজ্ঞান মনস্ক ব্যক্তি, দার্শনিক ও যুক্তিবিজ্ঞানী কারণ নামক একটি সামান্য ধারণার মাধ্যমে এই সমস্ত আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেগুলির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তাদের মতে জাগতিক ঘটনাসমূহ কখনোই বিচ্ছিন্ন নয়, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ বা ওতপ্রোতভাবে জড়িত। জগতে ক্রমান্বয়ে একটি ঘটনার পর আরেকটি নতুন ঘটনা ঘটে চলেছে অবিরামভাবে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম পর্যবেক্ষণ করা যায় না। এই সমস্ত ঘটনার মধ্যে পরস্পর ঘটে যাওয়া দুটি সম্পর্কযুক্ত ঘটনার যেটা আগে ঘটে তাকে বলা হয় কারণ এবং যা পরে ঘটে তাকে বলা হয় কার্য। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে এ নামক ঘটনাটি ঘটার পরই বি নামক ঘটনাটি ঘটলে আমরা এ কে বি এর কারণ রূপে অভিহিত করি এবং বি কে এর কার্য রূপে উল্লেখ করি। আবার বি নামক ঘটনার পর যদি সি নামক ঘটনাটি ঘটে তবে বি কে সি নামক ঘটনাটির কারণ রূপে উল্লেখ করি। ঘটনাসমূহের ক্ষেত্রে কারণ এবং কার্যের সম্বন্ধটি তাই সার্বিক রূপে গণ্য। এজন্যই তর্কবিজ্ঞানীগণ কার্য এবং কারণের অন্তঃস্থিত সম্পর্কটিকে একটি সার্বিক কার্যকারণ নীতি বা প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল কজেশন রূপে অভিহিত করেছেন। প্রশ্ন 2, কারণ সম্পর্কে সাধারণ, বৈজ্ঞানিক ও তর্কবিজ্ঞান সম্মত অভিমত কি? উত্তর: কারণ সম্পর্কে সাধারণ লোকের অভিমত। সাধারণ লোক মনে করে যে কারণ হলো কার্যের একটি পূর্ববর্তী ঘটনা এবং এই কারণের মধ্যে এক প্রকার শক্তি নিহিত আছে যা কার্যকে উৎপাদন করে। কারণ ছাড়া তাই কোনো কার্য উৎপন্ন হতে পারে না, ফলে কারণ এবং কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতার সম্পর্ক আছে। এজন্যই বলা যায় যে কারণ থাকলে কার্য ঘটবেই, অথবা বলা যেতে পারে যে কোনো ঘটনা কার্যরূপে উপস্থিত হলে তার পিছনে একটি কারণ অবশ্যই থাকে। কার্যকারণের দ্বারা নিয়ন্ত্রিত বলে কার্যের অস্তিত্বের পক্ষে কারণ একান্তভাবে অপরিহার্য। এ যদি বি এর কারণ হয় তবে এ ঘটলে বি অবশ্যই ঘটবে। বৃষ্টিপাত যদি মাটি ভেজার কারণ হয় তাহলে যখনই বৃষ্টিপাত হবে তখনই অবশ্যই মাটি ভিজবে। কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমত। সাধারণ লোকের ন্যায় বিজ্ঞান মনস্ক ব্যক্তি তথা বৈজ্ঞানিকরাও মনে করেন যে কারণ কার্যের একটি পূর্ববর্তী ঘটনা। এই ঘটনা হলো এক প্রকার শক্তি বিশেষ। সাধারণ মতবাদের ন্যায় তারাও স্বীকার করেন যে কারণ ও কার্যের মধ্যে এক প্রকারের আবশ্যিকতার সম্পর্ক আছে। অর্থাৎ কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমতকে এইভাবে উপস্থাপিত করা যায় যে কারণ হলো এক প্রকার শক্তি বিশেষ যা পরিবর্তনের মাধ্যমে কার্যে রূপান্তরিত হয়। কারণ ও কার্যের মধ্যে কোনো পরিমাণগত পার্থক্য নেই। কার্য নামক ঘটনাটি হলো কারণ নামক ঘটনা শক্তির এক প্রকার রূপান্তর মাত্র। কারণের তর্কবিজ্ঞান সম্মত অভিমত। কারণের সংজ্ঞা প্রসঙ্গে তর্কবিজ্ঞানীরা নানা মত পোষণ করেন। মিলের সংজ্ঞা, তর্কবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞা প্রসঙ্গে বলেন, যদি কোনো একটি ঘটনা অপরিবর্তনীয় এবং শর্তহীনভাবে পূর্ববর্তী কোনো ঘটনা অথবা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তবে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্যরূপে মনে করতে হবে। আনকোট। বেনের সংজ্ঞা। এ প্রসঙ্গে তর্কবিদ বেন বলেছেন, কোনো একটি কার্যকে উপস্থাপিত করার জন্য তথা ঘটাবার জন্য যে সমস্ত শর্ত বা শর্তাদির প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাদি সমষ্টিকেই বলা হয় কারণ। কারভেথ রিড এর সংজ্ঞা। মিল এবং বেন প্রদত্ত সংজ্ঞাদ্বয়ের উপর নির্ভর করে প্রখ্যাত যুক্তিবিজ্ঞানী কারভেথ রিড কারণের একটি উপযুক্ত সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় বা ইনভেরিয়েবল, শর্তহীন বা আনকন্ডিশনাল, অব্যবহিত বা ইমিডিয়েট, পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট ঘটনা বা ইভেন্ট, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। আনকোট। প্রশ্ন 3, কারণের গুণগত লক্ষণ কি আলোচনা করো। উত্তর: কারণের গুণগত লক্ষণ। কারভেথ রিড কারণের সংজ্ঞা প্রদান করতে গিয়ে তার গুণগত বা কোয়ালিটেটিভ এবং পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ লক্ষণের কথা উল্লেখ করেছেন। আমরা কারভেথ রিডকে অনুসরণ করে কারণের গুণগত লক্ষণগুলিকে নিম্নোক্তভাবে উল্লেখ করতে পারি। তর্কবিদ কারভেথ রিড এর মতে, গুণগতভাবে কোনো কার্যের শর্ত নিরপেক্ষ, নিয়ত, অপরিবর্তনীয়, অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো কারণ, বা কোয়ালিটেটিভ কজ ইজ দ্য ইনভেরিয়েবল, আনকন্ডিশনাল অ্যান্ড ইমিডিয়েট অ্যান্টিসিডেন্ট টু দ্য এফেক্ট। কারণের এই গুণগত সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা নিচের লক্ষণগুলিকে উল্লেখ করতে পারি। পৃষ্ঠা 99। প্রথমত, কারণ একটি জাগতিক ঘটনা। আমাদের এই অভিজ্ঞতালব্ধ জগতে অহরহ নিত্য নতুন কত ঘটনাই ঘটে চলেছে। প্রকৃতি তাই ঘটনা বহুল এবং বৈচিত্র্যপূর্ণ ঘটনার সমাহার।
ঘটনার পরিবর্তনও তাই স্বাভাবিক। প্রাকৃতিক ঘটনাসমূহের মধ্যে একটি পূর্ববর্তী ঘটনাকে কারণ রূপে উল্লেখ করা যায়। সুতরাং কারণকে একটি প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ফেনোমেনন রূপেই অভিহিত করা সঙ্গত। দ্বিতীয়ত, কারণ এবং কার্য হল পরস্পর সম্পৃক্ত সাপেক্ষ পদ। প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে যখনই একটি ঘটনাকে কার্যরূপে অভিহিত করা হয়, তখনই কারণ রূপে অপর একটি ঘটনার কথাও আমাদের মনে জেগে ওঠে। কারণ ছাড়া কোনো কার্যই থাকতে পারে না, আবার কার্য ছাড়াও কারণের ধারণাটি একেবারেই অসম্পূর্ণ। একই ঘটনাকে কোনো সময় কারণ রূপে অভিহিত করা যেতে পারে, তাকে অন্য কোনো সময় কার্যরূপেও উল্লেখ করা হতে পারে। তৃতীয়ত, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের সম্বন্ধকে একটি কালগত সম্বন্ধ রূপে অভিহিত করা হয়, কারণ দুটি ঘটনার মধ্যে যখন কোনো কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়, তখন পূর্বের ঘটনাটি সবসময়ই কারণ রূপে অভিহিত এবং পরের ঘটনাটি কার্যরূপে স্বীকৃত। চতুর্থত, কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বলা যায় যে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা যায় না। কারণ পূর্ববর্তী ঘটনা হিসেবে যাকে উল্লেখ করা হয় তা পরিবর্তনীয় হতে পারে, আবার অপরিবর্তনীয় হতে পারে। যা অপরিবর্তনীয় ঘটনা তাকে আবার নিয়ত রূপেও উল্লেখ করা হয়। যে ঘটনা সর্বদাই কার্যের পূর্বে থাকে তাকেই অপরিবর্তনীয় বা নিয়ত ঘটনা বলা হয়। এই নিয়ত অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা হয়, পরিবর্তনীয় কোনো পূর্ববর্তী ঘটনাকে নয়। পঞ্চমত, কারণ হলো কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা। আবার যে কোনো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা হলে দিনকে রাতের এবং রাতকে দিনের কারণ রূপে, অথবা জোয়ারকে ভাটার ও ভাটাকে জোয়ারের কারণ বলে নির্দেশ করতে হয়। কিন্তু আমরা জানি যে এইরূপ ঘটনাগুলির কেউ কারো কারণ বা কার্য নয়। এই দুটি ঘটনাই পৃথিবীর আহ্নিক গতি নামক অপর একটি ঘটনার উপর নির্ভরশীল। সুতরাং বলা যায় যে পূর্ববর্তী অপরিবর্তিত ঘটনা শর্তহীন রূপে গণ্য, একমাত্র তাকেই কোনো কার্যের কারণ রূপে উল্লেখ করতে হবে। ষষ্ঠত, কারণ হলো কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। যে পূর্ববর্তী ঘটনা কোনো কার্যের বহু পূর্বে ঘটেছে তাকে ওই কার্যের কারণ বলা যাবে না। একমাত্র সেই পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে উল্লেখ করা যাবে যা কোনো কার্যের ঠিক আগেই বা অব্যবহিত পূর্বেই ঘটেছে। যে কোনো কার্যের একটি নিয়ত পূর্ববর্তী ঘটনার পূর্বে আরও একটি পূর্ববর্তী ঘটনা নিয়ত রূপে উপস্থিত থাকতে পারে, কিন্তু তাকে কারণ বলা যাবে না। একেবারে যেটি ঠিক অব্যবহিত পূর্ববর্তী, শুধুমাত্র তাকেই কারণ বলতে হবে। প্রশ্ন 4, কারণের পরিমাণগত লক্ষণ কি? উত্তর, কারণের পরিমাণগত লক্ষণ। কারণের পরিমাণগত লক্ষণের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে কারণ ও কার্য পারস্পরিকভাবে সমান, অর্থাৎ ভৌত দ্রব্য রূপে কার্য ও কারণের পরিমাণ সমান। পৃষ্ঠা 99। এ কথার সহজ অর্থ হলো কারণের পরিমাণ যতটুকু, কার্যের পরিমাণও ঠিক ততটুকুই। কারণের পরিমাণ কার্যের পরিমাণের তুলনায় কমও নয়, আবার বেশিও নয়। কারণ ও কার্যের এই যে সমতা নীতি, তার মূল ভিত্তি হলো প্রাকৃতিক বিজ্ঞানের দুটি মৌল নীতি। এই দুটি মৌল নীতির একটি হলো বস্তুর সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ ম্যাটার, এবং অপরটি হলো শক্তির সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ এনার্জি। বস্তুর সংরক্ষণ নীতি। বস্তুর সংরক্ষণ নীতি অনুযায়ী উল্লেখ করা যায় যে এই জগতের বস্তুসমূহের পরিমাণ এক ও অবিনশ্বর। যদিও বস্তুর আকারের রূপান্তর ঘটে, তবুও কিন্তু তার পরিমাণের মধ্যে কোনো প্রভেদ বা তারতম্য ঘটে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন মেশালে জল উৎপন্ন হয়। অর্থাৎ বস্তুর রূপান্তর সম্ভব হলো, কিন্তু তা সত্ত্বেও হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের পরিমাণের সঙ্গে জলের পরিমাণ এক হবে, তা কমও হবে না আর বেশিও হবে না। অর্থাৎ কার্য ও কারণকে যদি বস্তু হিসেবে পর্যবেক্ষণ করা যায়, তাহলে তাদের মধ্যে পরিমাণগত সমতা অবশ্যই থাকবে, এর মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি হবে না। শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী স্বীকার করা হয় যে এই জগতে শক্তির পরিমাণ এক ও অবিনশ্বর, অর্থাৎ জগতের শক্তির কোনো হ্রাস বৃদ্ধি নেই। এক প্রকারের শক্তি অবশ্য অন্য প্রকারের শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু সামগ্রিক শক্তির পরিমাণের কোনো হেরফের হয় না। যেমন ঘর্ষণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু জগতের সামগ্রিক শক্তির পরিমাণ সর্বদা একই থাকে। জগতের বস্তুর পরিমাণের ন্যায় শক্তির পরিমাণও এক ও অবিনশ্বর। কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে নিয়ম দুটির প্রভাব। কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে এই দুটি নিয়ম অত্যন্ত ক্রিয়াশীল বলে তর্কবিজ্ঞানীরা মনে করেন।
তাদের দাবি হলো কারণের মাধ্যমে যখন কোনো কার্য উৎপন্ন হয় তখন কারণের অন্তঃস্থিত নির্দিষ্ট বস্তু এবং শক্তি কার্যের মধ্যে সঞ্চারিত বা পরিবাহিত হয়। কার্য এবং কারণের এরূপ রূপান্তরের ফলেই কারণের বস্তু বা শক্তির সমপরিমাণ সঞ্চারণ দেখা যায় কার্যের মধ্যে। এর কোনো হ্রাস বৃদ্ধি নেই। বস্তু ও শক্তির তাই কোনো ক্ষয় বৃদ্ধি নেই। কারণ হলো কার্যের একটি পূর্বাবস্থা এবং কার্য হলো কারণেরই পরিমাণ স্বরূপ। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে পরিমাণের দিক থেকে কার্য ও কারণ পরস্পরের সমান। প্রশ্ন 5, শর্ত কি? সদর্থক ও নঙর্থক শর্তের পার্থক্য কি তা উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: শর্ত। প্রখ্যাত তর্কবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করেন যে কারণ হল সদর্থক ও নঙর্থক শর্তসমূহের সমষ্টি। কজ ইজ দ্য সাম টোটাল অফ কন্ডিশনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেকেন টুগেদার। অনুরূপভাবে কারভেট রিড বলেন যে কখনোই কারণ কটি সরল ঘটনা নয়, তাকে বিশ্লেষণ করলে কতকগুলি শর্ত বা কন্ডিশন পাওয়া যায়। আনকোট। সদর্থক ও নঙর্থক শর্তের পার্থক্য। প্রখ্যাত তর্কবিদ কারভেট রিড বলেন কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত বা কন্ডিশন। অপরিহার্য অংশের অর্থ হল এমনই অংশ যা কার্যকে সৃষ্টি করার পক্ষে একান্তভাবে প্রয়োজনীয়। পৃষ্ঠা 100। শর্ত হলো দুই প্রকারের: এক সদর্থক শর্ত বা পজিটিভ কন্ডিশন, দুই নঙর্থক শর্ত বা নেগেটিভ কন্ডিশন। শর্ত দুটো ভাগ: সদর্থক শর্ত, নঙর্থক শর্ত। সদর্থক শর্ত কোনো কার্যকে সংঘটিত করার জন্য যে সমস্ত শর্তের উপস্থিতি প্রয়োজন এবং যেগুলিকে বাদ দেওয়া যায় না সেই সমস্ত শর্তকেই বলা হয় সদর্থক শর্ত। অর্থাৎ সোজা কথায় বলা যায় যে সদর্থক শর্তগুলি হলো কার্য সৃষ্টির সহায়ক শর্তসমূহ। যেমন ভালো রেজাল্টের জন্য সদর্থক শর্ত হলো ভালো করে পড়াশোনা করা, ভালো পরীক্ষা দেওয়া ইত্যাদি। নঙর্থক শর্ত অপরদিকে উল্লেখ করা যায় যে কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সমস্ত শর্তের অনুপস্থিতি প্রয়োজন এবং সেগুলিকে অত্যন্ত সহজেই বাদ দেওয়া যায় সেই সমস্ত শর্তকেই বলা হয় নঙর্থক শর্ত। অর্থাৎ কার্য সৃষ্টির পথে বাধাদায়ক শর্তগুলি হলো নঙর্থক শর্ত। কোনো কার্যকে ঘটনার জন্য যেমন সদর্থক শর্তগুলির উপস্থিতি প্রয়োজন হয়, তেমনি নঙর্থক শর্তগুলির অনুপস্থিতিও একান্তভাবে প্রয়োজন। যেমন পরীক্ষায় ভালো ফল করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া, প্রশ্ন শক্ত না হওয়া এবং পরীক্ষার হলে নার্ভাস না হওয়া ইত্যাদি হলো নঙর্থক শর্তসমূহ। একটি উদাহরণের সাহায্যে সদর্থক ও নঙর্থক শর্তসমূহের বিষয়টিকে সহজভাবে উল্লেখ করা যেতে পারে। একটি ছাত্র কঠোর পরিশ্রম করে নিয়মিত পড়া করে, পরীক্ষায় প্রশ্নাবলীর যথাযথ উত্তর দিয়ে ভালো ফল করল। এক্ষেত্রে ভালো ফল করা নামক কার্যটির সদর্থক শর্তসমূহ হল ছাত্রটির কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, পরীক্ষায় প্রশ্নাবলীর যথাযথ উত্তরদান প্রভৃতি। কিন্তু এই সমস্ত সদর্থক শর্তগুলি ছাড়াও আরো অনেক শর্ত বিদ্যমান যেগুলিকে অভিহিত করা যেতে পারে নঙর্থক শর্তরূপে। এই সমস্ত নঙর্থক শর্তগুলি হলো পড়াশোনায় অবহেলা না করা, কলেজ বা বিদ্যালয়ে অনুপস্থিত না হওয়া, পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া ইত্যাদি। সদর্থক ও নঙর্থক শর্তের বিষয়টিকে একইভাবে উপস্থাপিত করা যেতে পারে। শর্ত: সদর্থক শর্ত কারণ কঠোর পরিশ্রম যোগ নিয়মিত পড়াশোনা যোগ পরীক্ষার প্রশ্নাবলীর যথাযথ উত্তর প্রদান প্রভৃতি। কার্য: পরীক্ষায় ভালো ফল করা। নঙর্থক শর্ত কারণ পড়াশোনায় অবহেলা না করা, কলেজ বা বিদ্যালয়ে অনুপস্থিত না হওয়া যোগ পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া ইত্যাদি। কার্য: পরীক্ষায় ভালো ফল করা। প্রশ্ন 6, আবশ্যিক শর্তরূপে কারণ কি তা আলোচনা করো। উত্তর: আবশ্যিক শর্তরূপে কারণ। যুক্তিবিজ্ঞানীরা কারণকে আবার বিভিন্ন অর্থে প্রয়োগ করেছেন। কোনো কোনো সময় তারা কারণ বলতে পর্যাপ্ত শর্তকে, কখনো বা কারণ অর্থে অনিবার্য শর্তকে, আবার কোনো সময় কারণ অর্থে পর্যাপ্ত আবশ্যিক শর্তকে উল্লেখ করেছেন। যদি দুটি ঘটনার মধ্যে এমন সম্বন্ধ পরিলক্ষিত হয় যে একটির অভাবে অন্যটি ঘটে না, অর্থাৎ একটি অনুপস্থিত থাকলে অন্যটিও অনুপস্থিত থাকে, তখনই একটিকে বলা হয় অপরটির আবশ্যিক শর্ত বা নেসেসারি কন্ডিশন। উদাহরণ: অক্সিজেনের উপস্থিতি হলো দহনক্রিয়া নামক কার্যটির একটি আবশ্যিক শর্ত। কারণ যদি অক্সিজেন না থাকে বা অক্সিজেনের অভাব পরিলক্ষিত হয় তাহলে কখনোই দহনক্রিয়া নামক কার্যটি ঘটতে পারে না। অক্সিজেন থাকলেই যে সবসময় দহনক্রিয়া সম্পন্ন হবে এমনও অবশ্য নয়, কিন্তু অক্সিজেন না থাকলে দহনক্রিয়াও অনুপস্থিত হয়। সেজন্যই অক্সিজেনকে দহন কার্যের আবশ্যিক শর্তরূপে স্বীকার করা হয়। সাংকেতিক উদাহরণ: এ এবং বি দুটি ঘটনা। এ নামক ঘটনা যদি বি নামক ঘটনার আবশ্যিক শর্তরূপে পরিগণিত হয় তাহলে স্বীকার করতে হয় যে এ না ঘটলে বি ঘটে না, অথবা বি ঘটলে এ অবশ্যই ঘটে।
কিন্তু এরূপ কখনোই বলা যাবে না যে যদি এ তবে বি, অথবা যদি বি নয় তবে এ নয়। অবশ্যই এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা কর্তব্য যে কোনো একটি বিশেষ কার্যকে ঘটানোর জন্য একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে। এদের যে কোনো একটি শর্ত অনুপস্থিত থাকলে কার্যটি আর সংঘটিত হতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য বিদ্যুতের উপস্থিতিকেই একটি আবশ্যিক শর্ত রূপে গণ্য করা হয়, কিন্তু শুধুমাত্র এই আবশ্যিক শর্তটি থাকলেই যে ট্রেন চলাচল করবে এমন নয়। এজন্য প্রয়োজন হলো ইঞ্জিন সচল অবস্থায় থাকা, রেল লাইন যথাযথ অবস্থায় থাকা, ড্রাইভারের উপস্থিতি ইত্যাদি। এগুলিকেও তাই বৈদ্যুতিক ট্রেন চলাচলের আবশ্যিক শর্ত রূপে গণ্য করা হয়, কারণ এগুলি উপস্থিত না থাকলে ট্রেন চলাচল নামক কার্যটি আর সংঘটিত হতে পারে না। প্রশ্ন ৭, পর্যাপ্ত শর্তরূপে কারণ কি তা আলোচনা করো। উত্তর, পর্যাপ্ত শর্তরূপে কারণ। কারণকে অনেক সময় পর্যাপ্ত শর্তরূপেও অভিহিত করা হয়। কারণকে যদি পর্যাপ্ত শর্তরূপে মনে করা হয় তাহলে কারণের সংজ্ঞাটিকে নিম্নোক্তভাবে উপস্থাপিত করা যেতে পারে। কারণ হলো এমনই একটি ঘটনা যার অব্যবহিত পরেই কার্যটিও নিয়ত ঘটে। অর্থাৎ কারণ নামক ঘটনাটি ঘটলে কার্য নামক ঘটনাটিও ঘটবে, কিন্তু কার্য নামক ঘটনাটি থাকলেই যে উক্ত কারণ নামক ঘটনাটিও থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এরূপ ঘটনাকেই পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন রূপে অভিহিত করা হয়। উদাহরণ, মৃত্যু নামক কার্য ঘটনাটির একাধিক শর্ত আছে, যেমন পথ দুর্ঘটনা, জলে ডোবা, বিষ পান, আগুনে পোড়া, রোগে ভোগা ইত্যাদি। এই সমস্ত শর্তগুলির প্রত্যেকটি এক একটি পর্যাপ্ত শর্ত, কারণ এই সমস্ত ঘটনাগুলির যে কোনো একটি উপস্থিত হলে মৃত্যু নামক ঘটনাটি ঘটে, কিন্তু তাহলে বলা যায় না যে মৃত্যু নামক ঘটনাটি ঘটলে উক্ত পর্যাপ্ত শর্তগুলিও উপস্থিত হবে, কারণ আরো অনেক কারণে মৃত্যু হতে পারে। পৃষ্ঠা ১০১। অনুরূপভাবে বলা যায় যে অক্সিজেন গ্যাসের উপস্থিতি দহন ক্রিয়া নামক কার্যটি আবশ্যিক শর্তরূপে পরিগণিত হলেও তা পর্যাপ্ত শর্তরূপে স্বীকৃত নয়, কারণ অক্সিজেনের উপস্থিতি থাকলেও দহন ক্রিয়া নামক কার্যটি নাও সংঘটিত হতে পারে। তাছাড়াও বলা যায় যে বৃষ্টিপাতকে মাটি ভেজা নামক কার্যের পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করা হয়, কারণ বৃষ্টিপাত হলে মাটি ভিজবেই, কিন্তু মাটি ভিজলেই যে বৃষ্টিপাত হয়েছে এমন দাবি করা সঙ্গত নয়, কারণ মাটি ভেজা নামক কার্যটি আরো অনেক পর্যাপ্ত শর্তের দ্বারা সম্পন্ন হতে পারে, যথা নদী বাঁধ ভেঙে জল এলে মাটি ভিজতে পারে, পৌরসভার জলের পাইপ ফেটে মাটি ভিজতে পারে, অর্থাৎ অন্যান্য আরো অনেক কারণেই মাটি ভিজতে পারে। এগুলির সবই ঘটনাকে ঘটানোর জন্য পর্যাপ্ত বা যথেষ্ট বলে এগুলিকে বলা হয় পর্যাপ্ত শর্ত। সাংকেতিক উদাহরণ, এ এবং বি দুটি ঘটনা। এ নামক ঘটনা যদি বি নামক ঘটনার পর্যাপ্ত শর্তরূপে পরিগণিত হয় তবে বলা যায় যে এ নামক ঘটনাটি ঘটলে বি নামক ঘটনাটি ঘটবেই, অথবা বি নামক ঘটনাটি না ঘটলে এ নামক ঘটনাটিও ঘটে না। কিন্তু তাই বলে এমন দাবি করা সঙ্গত নয় যে যদি এ নামক ঘটনাটি না ঘটে তাহলে বি নামক ঘটনাটিও ঘটবে না, অথবা যদি বি নামক ঘটনাটি ঘটে তবে এ নামক ঘটনাও ঘটবে। ঘটনার আবশ্যিক শর্ত নির্ণয় সহজ হলেও পর্যাপ্ত শর্ত নির্ণয় সহজ নয়। কোনো কার্যের আবশ্যিক শর্ত আবিষ্কার করা অত্যন্ত সহজ হলেও তার পর্যাপ্ত শর্তকে আবিষ্কার করা ঠিক ততটা সহজ নয়। তার মূল কারণ হলো পর্যাপ্ত শর্তের সংখ্যা অসংখ্য হতে পারে। আবার কোনো কার্য ঘটনা না ঘটার পর্যাপ্ত শর্ত আবিষ্কার করাও সহজ, কিন্তু ওই কার্য ঘটনাটি ঘটার পর্যাপ্ত শর্ত আবিষ্কার করা তত সহজ নয়। তর্কবিজ্ঞানী মিল অবশ্য কারণকে পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করার পক্ষপাতী। দহন ক্রিয়া নামক কার্য ঘটনাটির পর্যাপ্ত শর্ত কি? এক্ষেত্রে দাহ্য পদার্থের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি, অগ্নিসংযোগের উপস্থিতি প্রভৃতিকেই উল্লেখ করা যেতে পারে। এই সমস্ত শর্তকেই একত্রে পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করা হয়। এই সমস্ত শর্তের প্রত্যেকটি এককভাবে আবশ্যিক হলেও কোনোটিই কিন্তু এককভাবে পর্যাপ্ত নয়। সুতরাং যে সমস্ত শর্তের সমষ্টি একত্রে পর্যাপ্ত শর্ত গঠন করে তাই হলো কারণ। প্রশ্ন ৮, পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণের বিষয়টি আলোচনা করো। উত্তর, পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণ। পর্যাপ্ত আবশ্যিক শর্ত হলো সেই সকল শর্ত যা কোনো কারণের পর্যাপ্ত এবং আবশ্যিক এই দুই প্রকার শর্তরূপেই গণ্য হয়। সুতরাং বলা যায় যে পর্যাপ্ত আবশ্যিক শর্তটি যেমন কারণের পর্যাপ্ত শর্তরূপে গণ্য, তেমনি সেটি আবার কারণের আবশ্যিক শর্তরূপেও গণ্য। কারণকে অনেক সময় আবার পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে অভিহিত করা হয়। আমরা অনেক সময় যাকে কারণ রূপে অভিহিত করি তা একটি আবশ্যিক শর্তরূপে গণ্য, অর্থাৎ যা আবশ্যিক শর্ত নয় তাকে কারণ বলা যায় না। আবার একথাও ঠিক যে কোনো কারণ যদি কার্যের পর্যাপ্ত শর্ত না হয় তাহলে তাকেও কারণ রূপে উল্লেখ করা সঙ্গত নয়।
কিন্তু সবসময় আবশ্যিক শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তা নাও হতে পারে। আবার পর্যাপ্ত শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তাও না হতে পারে। আবার পর্যাপ্ত শর্তগুলিও সবসময় আবশ্যিক নয়। সুতরাং দাবি করা সঙ্গত যে কারণ হলো তাই যা কার্যের আবশ্যিক ও পর্যাপ্ত এই উভয় শর্তরূপেই গণ্য। পর্যাপ্ত আবশ্যিক শর্তে কারণ থেকে কার্যের এবং কার্য থেকে কারণের অনুমান। অনেক যুক্তিবিজ্ঞানী তাই মনে করেন যে শর্ত পর্যাপ্ত ও আবশ্যিক উভয় রূপেই গণ্য। এরূপ শর্তকেই বলা হয় প্রকৃত কারণ। কারণের এরূপ শর্তের ভিত্তিতে আমরা যেমন একদিকে কারণ থেকে কার্যের অনুমান করতে পারি, তেমনি কার্য থেকে কারণেরও অনুমান করতে পারি। অক্সিজেন, দাহ্য পদার্থ, অগ্নিসংযোগ প্রভৃতি পৃথক পৃথক যেমন দাহ্য ক্রিয়া নামক কার্যের আবশ্যিক শর্ত, তেমনি তারা সমবেতভাবে দহন ক্রিয়ার পর্যাপ্ত শর্ত। এই সমস্ত শর্তগুলিকে লক্ষ্য করে যেমন দহন ক্রিয়ার অনুমান করা যায়, তেমনি দহন ক্রিয়াকে দেখেও এই সমস্ত শর্তসমূহের অনুমান করা যায়। উদাহরণ: ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টি হওয়ায় পর্যাপ্ত আবশ্যিক শর্ত। কারণ একমাত্র যদি ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয় তবেই ধূমের সৃষ্টি হয়। কিন্তু যদি ধূমের সৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে যে ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয়নি। অনুরূপভাবে বলা যায় যে আণবিক চাঞ্চল্য ও উত্তাপের কারণ পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে গণ্য। সাংকেতিক উদাহরণ: এ নামক ঘটনাটি হলো বি নামক ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। অর্থাৎ এ নামক ঘটনাটি ঘটলে বি নামক ঘটনাটিও ঘটে এবং এ নামক ঘটনাটি না ঘটলে বি নামক ঘটনাটিও ঘটে না। পর্যাপ্ত আবশ্যিক শর্তের নিরিখে যদি কারণকে সংজ্ঞায়িত করা হয় তাহলে আমরা দাবি করতে পারি যে 1. কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, যথা ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয়েছে, অতএব ধোঁয়ার সৃষ্টি হয়েছে। 2. কারণের অভাব থেকে কার্যের অভাবকে অনুমান করা যায়, যথা ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ হয়নি, অতএব ধোঁয়ার সৃষ্টি হয়নি। 3. কার্য থেকে কারণকে অনুমান করা যায়, যথা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, অতএব ভিজে জ্বালানিতে অগ্নি সংযুক্ত হয়েছে। 4. কার্যের অভাব থেকে কারণের অভাব অনুমান করা যায়, যথা ধোঁয়ার সৃষ্টি হয়নি, অতএব ভিজে জ্বালানিতে অগ্নি সংযুক্ত করা হয়নি। বহু কারণবাদ বর্জনকারী রূপে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পর্যাপ্ত আবশ্যিক শর্তের মানদণ্ডে কারণকে যখন সংজ্ঞায়িত করা হয় তখন একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে কারণ সম্পর্কিত এই মতবাদ বহু কারণবাদকে সমর্থন করে না। এই মতবাদটিকে তাই এক কারণবাদের প্রতিষ্ঠাতা ও সমর্থক রূপে অভিহিত করা যেতে পারে। এই মতবাদ তাই কারণকে বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত করে। পৃষ্ঠা 102। 9. বহু কারণবাদ কি? বহু কারণবাদের বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বহু কারণবাদ কারণের আলোচনা প্রসঙ্গে আমরা লক্ষ্য করেছি যে তা একাধিক অর্থে ব্যবহৃত। কখনো আমরা কারণকে শুধু পর্যাপ্ত শর্ত রূপে উল্লেখ করেছি, কখনো আবার আবশ্যিক শর্ত, আবার কখনো কখনো তাকে আমরা পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপেও স্বীকার করেছি। পর্যাপ্ত আবশ্যিক শর্তের পরিপ্রেক্ষিতে আমরা একটি কার্যের একটি কারণকেই উল্লেখ করতে পারি, কিন্তু যখনই কারণকে শুধু পর্যাপ্ত শর্ত রূপে উল্লেখ করা হয় তখনই দাবি করা হয় যে একই কার্যের বহু কারণ বিদ্যমান। সুতরাং যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে ভিন্ন ভিন্ন কারণ দ্বারা একই কার্য উৎপন্ন হয় সেই মতবাদকেই বলা হয় বহু কারণবাদ বা প্লুরালিটি অফ কজেস। এই বহু কারণবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা যায় মিল এবং বেন এর নাম। বহু কারণবাদী রূপে মিল ও বেন। বহু কারণবাদের মুখ্য সমর্থক হলেন তর্কবিদ জন স্টুয়ার্ট মিল। তর্কবিজ্ঞানী বেন মিলের বহু কারণবাদকে সমর্থন করেছেন। বহু কারণবাদের সমর্থনে তর্কবিজ্ঞানী মিল তার আ সিস্টেম অফ লজিক নামক গ্রন্থে বলেছেন, একই কার্য একই কারণ বা শর্তসমূহের সঙ্গে যে সবসময় জড়িয়ে থাকবে বা কোনো একটি ঘটনা যে একইভাবে উৎপন্ন হবে একথা সত্য নয়। একটি ঘটনা ভিন্নভাবেও উৎপন্ন হতে পারে। আনকোট। তর্কবিজ্ঞানী বেনও তার লজিক গ্রন্থে বলেছেন, কার্য কারণ নিয়ম অনুযায়ী একই কারণ সবসময় একই কার্য উৎপন্ন করে, কিন্তু বিপরীত সত্য নয়। অর্থাৎ একই কার্য সবসময় একই কারণের দ্বারা উৎপন্ন নয়, এটি বিভিন্ন কারণের দ্বারাও উৎপন্ন হতে পারে। বহু কারণবাদের মূল কথা। বহু কারণবাদের যারা প্রবক্তা তারা কখনোই একথা বলেন না যে একটি কারণ বহুবিধ শর্তের সমষ্টি। তারা যা বলতে চান তা হলো একই কার্য ভিন্ন ভিন্ন কারণের দ্বারাও উৎপন্ন হতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু আনকোট নামক কার্যটি বিভিন্ন কারণ তথা বিষপান, জলে ডোবা, গলায় দড়ি, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা প্রভৃতি যে কোনো কারণের দ্বারাই সংঘটিত হতে পারে। সুতরাং দেখা যায় যে একটি কার্য তথা মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের দ্বারা সম্পন্ন হতে পারে।
অর্থাৎ একই কারণ থেকে একই কার্য উৎপন্ন হলে একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। এটাই হলো বহু কারণবাদের মূল মন্ত্র। প্রশ্ন 10, বহু কারণবাদ কি একটি গ্রহণীয় মতবাদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, বহু কারণবাদের গ্রহণযোগ্যতা। নীতিগত দিক থেকে বহু কারণবাদের মধ্যে যে বিষয়টি স্পষ্ট তা সত্য বলে মনে হয়। সাধারণ বুদ্ধি এবং লৌকিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বহু কারণবাদকে সমর্থন করার সপক্ষে কিছু যুক্তি অবশ্যই আছে, কিন্তু যুক্তিতর্কের ভিত্তিতেই বিলের ন্যায় তর্কবিজ্ঞানীরা এরূপ মতবাদকে সমর্থন করেছেন ঠিকই, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বহু কারণবাদ কখনোই একটি যুক্তিযুক্ত মতবাদ নয়, তা অবশ্যই একটি ভ্রান্ত মতবাদ রূপে গণ্য। বহু কারণবাদের বিরুদ্ধে নিচের সমালোচনাগুলির উল্লেখ করা যায়। প্রথমত, বহু কারণবাদে কার্যকে সার্বিক অর্থে কিন্তু কারণকে বিশেষ অর্থে উল্লেখ করা হয়েছে। কার্য সম্পর্কে একটি ভ্রান্ত বা অবৈজ্ঞানিক ধারণার জন্যই বহু কারণবাদ নামক একটি অবৈজ্ঞানিক ধারণার জন্ম হয়েছে। কারণ কার্যকে যদি সাধারণ বা সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে ওই মতবাদটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। সার্বিক অর্থে কার্যকে গ্রহণ করেই বহু কারণবাদ নামক বিপত্তিটি উপস্থিত। এই মতবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু নামক কার্যটি বিষপান, জলে ডোবা, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা, গলায় দড়ি প্রভৃতি নানাবিধ কারণে হতে পারে। কিন্তু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মৃত্যু নামক কার্যটি একাধিক কারণ থাকলেও সমস্ত ক্ষেত্রেই মৃত্যু এক এবং অভিন্ন নয়। বিষপানে মৃত্যুর প্রকৃতি গলায় দড়ি দিয়ে মৃত্যুর প্রকৃতির থেকে ভিন্ন। আবার আকস্মিক দুর্ঘটনার মৃত্যুর প্রকৃতি জলে ডুবে মৃত্যুর প্রকৃতির থেকে ভিন্ন। সেই জন্যই সবসময় মৃত্যুর ক্ষেত্রেই কার্য হিসেবে মৃত্যু শব্দটিকে প্রয়োগ না করে বিশেষ বিশেষভাবে মৃত্যুর প্রকৃতিকে উল্লেখ করাই শ্রেয়। অর্থাৎ মৃত্যু না বলে বলা উচিত বিষপানে মৃত্যু, জলে ডুবে মৃত্যু, রোগে ভুগে মৃত্যু ইত্যাদি। কারণ বিষপানে মৃত্যুর প্রকৃতি সবসময় এক, জলে ডুবে মৃত্যুর প্রকৃতি সবসময় এক। এসব ক্ষেত্রে তাই কোনো ভিন্ন ভিন্ন কারণ নেই। কার্যকে সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষ বিশেষভাবেই প্রয়োগ করা সঙ্গত। সেক্ষেত্রে বহু কারণবাদ একটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক মতবাদে পর্যবসিত হয়ে পড়ে। দ্বিতীয়ত, কার্যের মতো কারণের সার্বিক অর্থ এক কারণতাকেই সূচিত করে। কার্যের ন্যায় কারণকে যদি সাধারণ বা সঠিকভাবে নেওয়া হয় তাহলে বহু কারণবাদের অসারতা প্রমাণিত হয়। অনেকে মনে করেন যে কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে কারণকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ কার্যের মধ্যে যা কিছু সাধারণ উপাদান তাকেই যদি কার্য বলা হয় তাহলে কারণের অন্তঃস্থিত সাধারণ উপাদানকেও কারণ বলে উল্লেখ করতে হবে। আবার কার্যকে যদি আংশিক বা বিশেষভাবে নেওয়া হয় তাহলে কারণকেও আংশিক বা বিশেষভাবে নিতে হবে। যখন আমরা বলি যে বিভিন্ন কারণে তথা গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে অথবা জলে ডুবে মৃত্যু হয়েছে, তখন আমরা বিশেষ বিশেষ মৃত্যুর কথা না বলে এদের মধ্যে সাধারণ ধর্ম তথা মৃত্যুটিকেই উল্লেখ করি, অথচ কারণগুলিকে বিশেষ বিশেষ স্বীকার করি। এর জন্যই বহু কারণবাদের দৈত্যটি আমাদের ঘাড়ে ভর করে। কিন্তু মৃত্যুর মতো কারণেরও যদি সাধারণ ধর্মকে স্বীকার করে বলা হয় যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধের ফলে মৃত্যু হয়েছে, তাহলে বহু কারণবাদের বিষয়টি আর ওঠে না। সুতরাং দাবি করা সঙ্গত যে কারণ ও কার্যের ভিন্ন ভিন্ন প্রকৃতিকে এক করে দেখার ফলেই বহু কারণবাদের আবির্ভাব ঘটে। কিন্তু কারণ ও কার্যকে একই সময় ভিন্ন ভিন্ন প্রকৃতিতে দেখা কখনোই যুক্তিসঙ্গত নয়। সে কারণেই বহু কারণবাদ নামক মতবাদটি ভিত্তিহীন হয়ে পড়ে। তৃতীয়ত, বহু কারণবাদ মিলের কারণের সংজ্ঞার পরিপন্থী। বহু কারণবাদের বিষয়টি মিলের কারণের সংজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তর্কবিদ মিল কারণের যে সংজ্ঞার উল্লেখ করেছেন সে অনুযায়ী দাবি করা হয় যে কারণ হল কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহু কারণবাদের বিষয়টিকে মেনে নিলে কারণের এরূপ সংযুক্তির মূলে কুঠারাঘাত করা হয়। কারণ বহু কারণবাদের পরিপ্রেক্ষিতে কারণকে কখনোই মিলের সংজ্ঞা অনুযায়ী অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনারূপে উল্লেখ করা যায় না।